বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলসমূহের বিশেষ নাম। তো ভাইয়ারা দেখো, পর্যায় সারণীতে অবস্থিত যে মৌলগুলো আছে এর কিন্তু গ্রুপ ওয়াইজ বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। যেমন দেখো কি আছে, ক্ষার ধাতু। মনে রাখবা পর্যায় সারণীর 1 নাম্বার যে তোমার গ্রুপটা আছে, এই 1 নাম্বার গ্রুপে 7টা মৌল আছে। কয়টা মৌল আছে ভাইয়া? 7টা মৌল আছে। এই 7টা মৌলের হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা মৌল আছে এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। ঠিক আছে ভাইয়া? তাহলে ক্ষার ধাতু কোথায় অবস্থিত? গ্রুপ 1-এ। গ্রুপ 1-এর হাইড্রোজেন ব্যতীত যে 6টা মৌল আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইগুলো হচ্ছে আমার ক্ষার ধাতু। তারপর আসো মৃৎক্ষার ধাতু। ভাইয়া মৃৎক্ষার ধাতু হচ্ছে এই পর্যায় সারণীর গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে, ঠিক আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে 6টা মৌল আছে এইগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। এগুলো মাটিতে ক্ষার হিসাবে পাওয়া যায়, এই কারণে মৃৎক্ষার ধাতু বলা হয় এগুলোকে। তাহলে কি গ্রুপ 2, গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে ওইগুলো সবগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। তারপরে কি আছে, মুদ্রা ধাতু। এই মুদ্রা ধাতু প্রাচীনকালে এই ধাতুগুলো দিয়ে মুদ্রা বানানো হতো দেখেই এদের নামকরণ করা হয়েছে মুদ্রা ধাতু। মনে রাখবা গ্রুপ 11-এ যে 4টা মৌল আছে এর মধ্যে প্রথম 3টেই হচ্ছে মুদ্রা ধাতু। গ্রুপ 11-এর, গ্রুপ 11-এর কি কি ভাইয়া? কপার, তারপরে সিলভার, তারপরে গোল্ডের সঙ্গে হচ্ছে Au, এটা হচ্ছে রন্টোজেনিয়াম। এটা বাদে, এই রন্টোজেনিয়াম বাদে বাকি যে 3টা মৌল আছে কপার, সিলভার, গোল্ড, এই 3টেই হচ্ছে ভাইয়া মুদ্রা ধাতু। এটা হচ্ছে গ্রুপ 11-এ, পরীক্ষায় আসতে পারে MCQ-তে। তারপরে হ্যালোজেন গ্রুপ। ভাইয়া এই হ্যালোজেন গ্রুপ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী গ্রুপ আর কি। এই গ্রুপের মৌলগুলো সামুদ্রিক লবণ উৎপাদন করে থাকে বা সমুদ্রে তোমার লবণ হিসাবে পাওয়া যায়। এগুলোকে সাধারণভাবে এক্স দিয়ে প্রকাশ করা হয়। হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌলকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, এগুলোর হ্যালাইডও বলা হয়। তো এই হ্যালোজেন গ্রুপ হচ্ছে গ্রুপ 17, ঠিক আছে, গ্রুপ 17, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 17-এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসিন, এগুলো হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপ। এগুলো দ্বিপরমাণু গঠন করে কিন্তু। যেমন তুমি যখন লেখো, তুমি F লেখো না, তুমি লেখো F2, তুমি Cl লেখো না, লেখো Cl2, এগুলো দ্বিপরমাণু, প্রত্যেকটা দ্বিপরমাণু, ব্রোমিন, আয়োডিন সব দ্বিপরমাণু, ঠিক আছে। তাহলে এই 17 নম্বর গ্রুপটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। তারপর আরেকটা গ্রুপ আছে, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 18-তে। গ্রুপ 18-এর মৌলগুলো কি? সব নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেশন, এগুলো সবগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অবস্থান্তর মৌল। ভাই অবস্থান্তর মৌল সম্পর্কে তোমাদের বইতে খুব একটা ডিটেলস দেওয়া নাই, ইন্টারে আছে, HSC-তে আর কি। তো আমি তোমাদের যেইটুকু বলবো ওইটুকুই তোমাদের জন্য যথেষ্ট। মনে রাখবা অবস্থান্তর মৌলগুলো হচ্ছে রঙিন যৌগ গঠনকারী মৌল। এই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যটা কি? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এদের সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকবে। আংশিক পূর্ণ বলতে বোঝায় ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা। এখানে এই 10টার মধ্যে, ডিতে 10টার মধ্যে তোমার 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন যদি থাকে, শূন্যও থাকবে না, 10ও থাকতে পারবে না। যদি সর্বশেষ ইলেকট্রনগুলো আর কি ডি ব্লকে তোমার ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত থাকে, তাহলে সেগুলো হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। অর্থাৎ কোনো একটা পরমাণুর সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে যদি 1 থেকে 9-এর মধ্যে কোনো একটা সংখ্যা থাকে, তাইলে ওইটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। এখন তোমাদের এত কিছু জানার দরকার নাই, তোমরা জাস্ট এইটা জানবা যে তোমাদের যে টাইটেনিয়াম থেকে একদম কপার পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা যদি অপশনে থাকে ওইটাই হচ্ছে অবস্থান্তর মৌল। কি বলছি? টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত যেটা তোমার অপশনে আছে তোমাদের লেভেল অনুযায়ী ওইটাই হচ্ছে অবস্থান্তর মৌল, মাথায় রাখো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অবস্থান্তর মৌল। এর কাজ হচ্ছে রঙিন যৌগ গঠন করা বা প্রভাবক হিসেবে কাজ করা বিক্রিয়ায়। আশা করি তোমরা এই টপিকটাও বুঝতে পারছো।